সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নিয়ে চলে এসেছি প্র্যাকটিস ক্লাস 6। ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো কথা না বাড়িয়ে চলে যাই ডাইরেক্ট প্রশ্নে। তোমাদের সব কিছুই জানা হয়ে গেছে, 6টা ক্লাস হতে চলেছে। তো সবাইকে বলে রাখি আরও একবার যে তোমরা কিন্তু এই প্র্যাকটিস সেটগুলোর পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেই পাবে। টেলিগ্রাম চ্যানেলের নামও আরপি ম্যাথস গুরুকুল। জাস্ট আরপি ম্যাথস গুরুকুল টাইপ করবে, আমাদের চ্যানেল চলে আসবে। এছাড়া লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকেও তোমরা জয়েন করতে পারো। আরও একবার তোমাদের সামনে আমি এই জিনিসটা রাখছি, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল সিলেবাস, যে এই টপিকগুলো হচ্ছে আমাদের আছে। প্রথমে এলসিএম এসসিএফ, তারপরে সিম্পলিফিকেশন, তারপরে রেশিও প্রপোর্শন, তারপর টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপর টাইম অ্যান্ড ডিস্টেন্স, তারপর অ্যাভারেজ, তারপর পার্সেন্টেজ, তারপর প্রফিট অ্যান্ড লস, তারপর ফ্র্যাকশন, তারপর সিম্পল ইন্টারেস্ট। আগের দিনে তোমাদের বলে দিয়েছি যে প্রত্যেকটা টপিক থেকে আমাদের দুটো করে প্রশ্ন থাকবে, এবং এই দুটো প্রশ্ন হবে ইউনিক, এবং তার সঙ্গে কিছু প্রশ্ন রিপিট হবে, যেগুলো আমি দেবো কি হোমওয়ার্ক হিসাবে, বা যেগুলো আমি রিভাইস হিসাবে তোমাদের কী করবো করাবো আর একবার করে। তাই তোমরা ভুলে না যাও যে আগের যেটা মেন পয়েন্ট ছিল, বা যেটা ওই অঙ্কটার পেছনে ব্যাকগ্রাউন্ড ছিল, সেই ব্যাকগ্রাউন্ডে তারা ভুলে না যাও। সেখানে একটা বা দুটো অঙ্ক বা 6টা বা 7টা ক্লাস পর পর রিপিট থাকবে, যেটা আমি এক্সট্রা কোশ্চেন হিসাবে তোমাদের দেবো। ওকে, তো চলো দেখো, প্রথম প্রশ্নে চলে আসি ডাইরেক্ট। প্রথম প্রশ্নে কী বলে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 2 এবং 492। যদি সংখ্যাগুলোর মধ্যে একটি 82 হয়, তবে অন্যটি কী হবে? তো এটাও তোমাদের চেনার প্রশ্ন, আগেও করেছি। এই প্রশ্নটা হচ্ছে খুব একটা পরিচিত এবং ফেমাস কোশ্চেন, এলসিএম এবং এইচসিএফ। তাহলে এলসিএম এবং এইচসিএফ চ্যাপ্টার থেকে যদি এই প্রশ্নটা আসতে হয়, তাহলে এর প্রবাবিলিটি কিন্তু প্রায় বলতে পারো 98%। এই ধরনের প্রশ্ন আসে, যেখানে লসাগু দেওয়া থাকবে, গসাগু দেওয়া থাকবে দুটো সংখ্যার, আর কি দেওয়া থাকবে, দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা দেওয়া যাবে। তুমি ডাইরেক্ট বলবে কিছুই নয়, 2 × 492 মানে এলসিএম ইন্টু এইচসিএফ বাই একটা সংখ্যা যেটা দেওয়া আছে সেটা। দ্যাটস ইট, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে 2 এখানে কতবার যাচ্ছে, 41 বার। এখানে দেখতে পাচ্ছি 41 1 × 41, 41 2 × হচ্ছে 82, তার মানে 12 হয়ে যাবে কারেক্ট আনসার। আর একটা অঙ্ক কী হবে, আর একটা সংখ্যা কী হবে, 12। ইজ ইট ক্লিয়ার? বলো, জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। আবার দেখো, যদি দুটি সংখ্যার গসাগু 7 হয় এবং তাদের অনুপাত 14:19 হয়, তাহলে সংখ্যা দুটোর লসাগু নির্ণয় করো। তাহলে যখন এরকম বলা থাকবে, আমি তোমাদের কী বলেছি, ডাইরেক্ট এখান থেকে সংখ্যা বের করার দরকার নেই। আচ্ছা 7 এখানে ডিজিটটা ইংলিশে হওয়ার কথা ছিল, যাই হোক। তাহলে যদি এখানে আমার গসাগু দেওয়া থাকে এবং রেশিও দুটো টার্ম দেওয়া থাকে, তাহলে লসাগু নির্ণয় করার জন্য আমার কিচ্ছু করার দরকার নেই। রেশিও দুটো টার্মের গুণফল মানে 14 × 19 ইন্টু গসাগু মানে ইন্টু 7, দ্যাটস ইট। এবার দেখো, এখানে পুরো গুণ করার দরকার নেই, ইউনিট ডিজিট থেকেই গল্প হয়ে যাবে। ইউনিট ডিজিট কী হবে, তাহলে 4 9 36, 36 আর 6 আর সাথে হচ্ছে 42, তাই তো। 4 9 36, 36 ইউনিট ডিজিট কি 6, 6-এর সঙ্গে 7 গুণ করলে কি 42। তার মানে পুরো গুণফলের ইউনিট ডিজিট মানে একক স্থানীয় সংখ্যা হবে কি 2। আর এই 4টে অপশানের মধ্যে একক স্থানীয় সংখ্যা 2 একমাত্র অপশান ডিতেই আছে। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 3 থেকে আমরা কী দেখবো না, সিম্পলিফিকেশন। টপিক কি আমাদের, সিম্পলিফিকেশন। তো আমি তোমাদের বলেছি যে প্রত্যেক টপিক থেকে দুটো প্রশ্ন থাকবে, সিম্পলিফিকেশান থেকে দুটো অসাধারণ প্রশ্ন আছে এই সেটে। দেখো, প্রথম প্রশ্ন কী বলা হয়েছে, যদি 149 × 0.59 = x হয়, তাহলে এক্সের ভ্যালু বলা হয়েছে। ওয়াইয়ের ভ্যালু কী বলা হয়েছে না, 149 × 0.94। তো তোমরা বুঝতেই পারছো যে এই দুটো গল্পের মধ্যেই 149 হচ্ছে কমন আছে। তার মানে এক্সের ভ্যালু বলা হয়েছে কি, ভালো করে বুঝবে, 149 × 0.59। আর ওয়াইয়ের ভ্যালু কী বলা আছে দাদা না, 149 × 0.94। তাহলে এই দুটো কেসেই 149 দেখতে পাচ্ছি, বেস হচ্ছে ইকুয়াল, বেস হচ্ছে সমান। তাহলে বেস সমান যখন, ঠিক আছে, খুব ভালো কথা। এবং বলা হয়েছে x⁻z = y⁻6। তাহলে দেখো, x⁻z যখন লিখব, এখানে এক্সের ভ্যালু যদি আমি বসাই, তাহলে কীরমভাবে বসাবো? তাহলে এক্সের ভ্যালু কী বলা আছে, তাহলে এক্সের ভ্যালু বলা হয়েছে 149 × 0.59। ওকে, তাহলে এবার x⁻, তো জেড আছে, তার মানে আলটিমেট এর হোল টু দি পাওয়ার হচ্ছে জেড। এটা হচ্ছে x⁻z এর অ্যাকচুয়াল গল্প। বোঝা গেল? আর একবার বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। আমাকে কি বলা হয়েছে, x⁻z, আমাকে বলা হয়েছে x⁻z = বলা হয়েছে y⁻6। এ যদি এক্সের ভ্যালু বসাই, এক্সের ভ্যালু কী দাদা না, 149 × 0.59। কিন্তু এটা শুধু এক্সের ভ্যালু, আমার তো x⁻z আছে, তাহলে পাওয়ারটা কীরমভাবে বসবে না, পাওয়ারটা কী হবে, এখানে যারা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, পাওয়ারটা এখানে বসে যাবে।
এবার যখন এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলবো, এই সেকেন্ড ব্র্যাকেটটা তোলার সময় এই পাওয়ারটা কী হয়ে যাবে, 0.59-এর সঙ্গে ডাইরেক্ট গুণ হয়ে যাবে। তাহলে আলটিমেট হয়ে গেল কি 149 ইন্টু জেড ইজিক্যাল টু ওয়াই ভ্যালু যদি বসিয়ে দিই সিমিলারলি 149 তাহলে 0.94 তো লিখলাম, আর মাথায় তো আবার 6 আছে, তাহলে এখানেও কী হবে, এখানেও আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং তার হোল টু দি পাওয়ার 6 লিখতে হবে। তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেটটাই তুলে দিই, তাহলে আমার গল্প কী হয়ে যাবে না 149 ইন্টু 6 হয়ে যাবে। তাহলে এবার যে লাইনটা পেলাম এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানেও বেস ইকুয়াল, এখানেও তাই বেস, এখানেও 149 বেস, এখানেও 149 বেস। তাহলে বেস যদি ইকুয়াল হয় তাহলে পাওয়ার কী হয়ে যাবে, সেম হয়ে যাবে। বেস যদি ইকুয়াল হয় তাহলে পাওয়ারও কী হয়ে যাবে, সেম হয়ে যাবে। মানে কি কনসেপ্ট হচ্ছে এটা যে এ টু দি পাওয়ার এম ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এন যদি লেখা থাকে, দেখো এখানেও বেস এ, এখানেও বেস এ, তাহলে পাওয়ারে এম আর এন বসে আছে, এরাও কী হবে, ইকুয়াল হবে। তার মানে এ টু দি পাওয়ার এম এবং ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এন হলে এম ইজিক্যাল টু সবসময় এন হবে। এটা আমাকে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে বেসিক ফর্মুলা ইন্ডিসেস থেকে, সূচক থেকে। ওকে, তাহলে এখানেও দেখো তাই 149, এখানেও 149, তাহলে পাওয়ার কী যাবে সমান, তার মানে 0.59 ইন্টু জেড ইজিক্যাল টু হয়ে যাবে কি 0.94 ইন্টু 6। তাহলে এবার আমাকে বলো জেডের ভ্যালু কী হবে, তাহলে জেডের ভ্যালু হবে 0.94 ইন্টু 6 বাই 0.59। এবার তুমি দাদা এখানে তো ক্যালকুলেশন করতে মহা প্রবলেম হবে, এখানে জেডের মান প্রায় কত বলেছে, তাই তো? তাহলে প্রায় যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে আমাকে প্রায় নির্ণয় করার জন্য এই নিচের দশমিক ভদ্রলোককে তুলে দাও। আচ্ছা, এখানে আরেকটা কথা দেখতে পাচ্ছ যে এখানে 0.94, এখানে 0.59, দুটো ক্ষেত্রেই দশমিক কি একই ঘরে বসেছে, ডান দিক থেকে দুঘর পরে। তাহলে যখন দু ক্ষেত্রেই দশমিক একই জায়গায় বসে আছে তাহলে দশমিকের কোনো ভ্যালু নেই, দশমিককে আমি কী করতে পারি, অমিট করে দিতে পারি। তাহলে হয়ে গেল কি না 94 ইন্টু 6/59, গুণ করে ভাগ করতে পারো, কোনো দরকার নেই। কী করবে তুমি, 59কে যদি আমি ধরি এরকম, 59কে যদি আমি 1 বাড়িয়ে 60 করে দিই তাহলে 6 আর 60 ক্যান্সেল আউট হয়ে যাবে কত না 10, আর 94/10 হয়ে যাবে কত না 9.4। তাহলে 9.4 ভ্যালু পেয়েছি, যেহেতু আমি 59-এর জায়গায় 60 লিখেছি, তাহলে আমি 1 এখানে বাড়িয়েছি, তাহলে নিচে বাড়ালে আমার ভ্যালু কী হবে, কমবে। তাহলে আমার যেটা ভ্যালু হবে সেটা 9.4-এর থেকে একটু বেশি হবে, 9.4-এর থেকে একটু বেশি হবে। আর 9.4-এর থেকে একটু বেশি এখানে 9.56 আছে, 9.56 হয়ে যাবে কারেক্ট আনসার। 1 বাড়ানোর জন্য এতটা ডিস্টেন্স যাবে না, এটা মাথায় রাখতে হবে যে এই ধরনের অ্যাপ্রক্সিমেশন তোমাদের শিখতে হবে, তবেই ক্যালকুলেশন তাড়াতাড়ি হবে। তাহলে 94 ইন্টু 6/59 করলে আমার 9.4-এর থেকে একটু বেশি আনসার হবে, সেটা 9.56, একদম এক্স্যাক্ট এটাই বেরোবে, তোমরা ক্যালকুলেটারে করে দেখবে। ওকে, তাহলে বুঝে গেলে যে কীভাবে এই ধরনের প্রশ্ন ট্যাকেল করতে হয়। নেক্সট প্রশ্ন দেখো, 525 প্লাস 252 এর হোল স্কোয়ার মাইনাস 525 মাইনাস 252 এর হোল স্কোয়ার, নিচে 525 ইন্টু 252। তোমরা কি এটা প্যাটার্ন লক্ষ্য করতে পারছো? প্যাটার্নটা দেখো, 525 এখানেও, 252 এখানেও 525, এখানেও 252। তার মানে আলটিমেট দুটো একই ডিজিট আমার কী হচ্ছে, রিপিট হচ্ছে। তাহলে আমি 525কে যদি আমি এ ধরি আর 252কে যদি বি ধরি, তাহলে আমি বলতে পারি যে আলটিমেট আছে এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই নিচে আছে দেখো 525 ইন্টু 252, মানে এ ইন্টু বি। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে যদি আমি এটা লিখতে পারি তাহলে আমার ডাইরেক্ট আনসার পাবো যে এর উত্তর হবে 4, কোনো রকম কিছু না করে। যদি আমি এটা দেখতে পাই, এই জিনিসটা থেকে যদি আমি এটা দেখতে পাই তাহলে আনসার ডাইরেক্ট হবে 4। আমি এটা অপশান বি ডাইরেক্ট টিক করতে পারি। অ্যালজেব্রিক কনসেপ্টের বেস করে এই প্রশ্নটা দেওয়া হয়েছে, যদিও এটা অ্যালজেব্রার কনসেপ্ট, কিন্তু সিম্পলিফিকেশানে কিন্তু এই ধরনের কনসেপ্ট আসতেই পারে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কী করে এলো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, একে যদি ভাঙি এর ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই পার্টটার ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে কি, অর্থাৎ এই পার্টটার ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে 4ab। তাহলে এবি ক্যান্সেল আউট হয়ে ডাইরেক্ট হয়ে যাচ্ছে 4। এবার কী করে 4ab এলে দেখে নাও, এ প্লাস বি হোল স্কোয়ারকে আমি কী লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। হ্যাঁ কি না বলবো, একদম ঠিক। আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারকে কী লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ কি না বলবো, একদম ঠিক। আর মধ্যেখানে তো মাইনাস সাইন আছে, তাহলে মাইনাস সাইনের জন্য এই এ স্কোয়ার যেটা প্লাস এ স্কোয়ার সেটা মাইনাস এ স্কোয়ার, প্লাস বি স্কোয়ারটা কী হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার, আর মাইনাস 2ab হয়ে যাবে প্লাস 2ab।
তাহলে দেখো তো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, পরে রইল প্লাস টু এ বি আর প্লাস টু এ বি ইজিক্যাল টু কী হয়ে গেল 4ab। তাই আমি বলেছিলাম যে আলটিমেট এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ডাইরেক্ট ভ্যালু কী হয় 4ab, আর 4ab আর এখানে নিচে এবি, তাহলে এবি এবি ক্যান্সেল আউট হয়ে গেল, রয়ে গেল কি শুধু 4। তাহলে আনসার ডাইরেক্ট 4, কোনো রকম কোনো অঙ্ক করার দরকার নেই। নেক্সট প্রশ্ন, তাহলে নেক্সট টপিক হচ্ছে আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত এবং সমানুপাত, যেখান থেকে প্রথম অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব রিপিটেডলি এই প্রশ্নটা আসতে দেখা যায় যে কোনো পরীক্ষায়। বলেছে মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। তোমরা কি জানো যে মধ্য সমানুপাতি মানে কি? কেউ বলতে পারবে? আচ্ছা, মধ্য সমানুপাতি মানে হচ্ছে মাঝখানের সমানুপাতি, ঠিক আছে? তাহলে মাঝখানের সমানুপাতি মানে কি? সমানুপাতির জন্য 4টে ডিজিটের দরকার হয়, এখানে 2টো ডিজিট আছে। তার মানে এমন একটা সংখ্যা হচ্ছে মধ্য সমানুপাতি যে 25-এর সঙ্গে যা রেশিও তৈরি করে। সাপোজ বললাম মধ্য সমানুপাতি হচ্ছে এ। সিমিলারলি এই মধ্য সমানুপাতি মানে এর সঙ্গে 16-র রেশিও তাই হয়। গল্পটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়াল এর এক্সপ্ল্যানেশন মধ্য সমানুপাতি। ওকে, তাহলে 25 আর 16-র মধ্য সমানুপাতি যদি আমি এ ধরে নিই, তার মানে হচ্ছে 25-এর সঙ্গে এর যা রেশিও, এর সঙ্গে 16-র তাই রেশিও। তাহলে আমরা সবাই জানি যে এটাকে এরকমভাবে লিখতে পারি 25/a ইজিক্যাল টু a বাই 16। আর এখান থেকে কোনাকুনি গুণ করলে, ক্রস মাল্টিপ্লাই করলে a স্কোয়ার ইজিক্যাল টু 25 × 16। এবার তুমি বলবে দাদা এর ভ্যালু কী হবে? দাদা √25 × 16। আর ঠিক এই যে লাইনটা আমি লিখলাম, এই লাইনটাই ডাইরেক্ট তোমার পরীক্ষায় লিখতে হবে। এত কিছু গল্প বলা যাবে না, তোমার সবসময় মনে রাখতে হবে এই দুটো সংখ্যা সাপোজ এক্স আর ওয়াই যদি বলা থাকে এবং তার মধ্য সমানুপাতি নির্ণয় করতে হয়, তাহলে ডাইরেক্ট আনসার হবে √xy। √xy এটাই দেখো, √25 × 16 xy। তাহলে √xy এর ডাইরেক্ট আনসার হবে। এত কিছু গল্প তোমায় বলা যাবে না, আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিলাম যে হোয়াট ইজ মধ্য সমানুপাতি। ওকে, তাহলে 25-এর রুট করলে হয় 5 আর 16-এর রুট করলে হয় 4, তাহলে 5 4 20 হয়ে যাবে আমার কারেক্ট আনসার অপশান বি। নেক্সট প্রশ্ন বলছে এক্স ওয়াই এবং জেড যথাক্রমে 86, 60 এবং 24 অনুপাতে কিছু টাকা বিনিয়োগ করেছে। খুব ভালো কথা। যদি তারা বছরের শেষে 4590 লাভ করে, তাহলে ওয়াই এবং জেডের অংশের মধ্যে পার্থক্য কী? খুব ভালো কথা। দেখো এই ধরনের প্রশ্ন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অংশীদারি কারবার চ্যাপ্টারটা। আমি তোমায় বলেইছি যে অংশীদারি কারবারের যে চ্যাপ্টারটা সেটা কিন্তু পুরোটাই রেশিও বেসড। তাহলে রেশিও চ্যাপ্টার যখন আছে, আমাকে কিন্তু পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবারও করতে হবে। তাহলে বলা হয়েছে এক্স ওয়াই এবং জেড যথাক্রমে 86, 60 এবং 24 অনুপাতে কিছু টাকা বিনিয়োগ করেছে। বছরের শেষে 4590 টাকা লাভ হয়েছে। আমাকে ওয়াই আর জেডের যে লাভের পরিমাণ তার পার্থক্য নির্ণয় করতে হবে। মনে রাখতে হবে অংশীদারি কারবারের ক্ষেত্রে একটা কথা, সেটা হচ্ছে প্রফিট রেশিও ইজিক্যাল টু ইনভেস্টমেন্ট রেশিও হবে যদি টাইম কনস্ট্যান্ট থাকে। যদি টাইম কনস্ট্যান্ট হয়। টাইম কনস্ট্যান্ট হয় মানে কি? দেখো এক্সের টাকাও এখানে বছরের শেষে ক্যালকুলেট করছি, মানে 1 বছর খেটেছে। ওয়াইয়ের টাকাও 1 বছর খেটেছে এবং জেডের টাকাও 1 বছর খেটেছে, মানে প্রত্যেকের টাকাই একই সময় খেটেছে। তাই জন্য আমি বলছি টাইম কনস্ট্যান্ট, টাইম ফিক্স আছে। কেউ তার ইনভেস্টমেন্টের কিছু অংশ বা পুরোটা কখনো তুলে নেয়নি বা বাড়ায়নি, ঠিক আছে? মানে পুরো সময়ের জন্যই এক্সের 86 ইউনিট, ওয়াইয়ের 60 ইউনিট এবং জেডের 24 ইউনিট টাকায় ইনভেস্ট ছিল। ওকে, তাহলে এখানেই বলতে পারি যে ইনভেস্টমেন্ট রেশিও হচ্ছে 86, 60 এবং 24। তাহলে প্রফিট রেশিও হবে কত? 86:60:24। বোঝা গেল কার? না এক্স, ওয়াই আর জেডের। এবার দেখো তোমরা এই রেশিওগুলোকে সিম্পলিফাই করে নিতে পারো। কাটাকুটি যাচ্ছে দেখতে পাচ্ছ, 2 দিয়ে 43, এখানে 2 দিয়ে 30 আর এখানে হচ্ছে 2 দিয়ে 12। ওকে, তাহলে যোগফল কত? তাহলে টোটাল প্রফিট এখান থেকে এটা হচ্ছে প্রফিট রেশিও। তাহলে টোটাল প্রফিট কত হচ্ছে? তাহলে 43 আর 12 মানে হচ্ছে 55 + 30 মানে হচ্ছে 85। ইজ নট ইট? একদম ঠিক। তাহলে 85 ইউনিটের ভ্যালু বলা হচ্ছে, টোটাল প্রফিট কত? 4590। ব্যাস 4590 এখানে লিখে ফেলো। তাহলে এবার বলো কতবার যাচ্ছে? তাহলে 85কে দেখতে পাচ্ছি 5 বার পুরোপুরি যাচ্ছে। 5 বার পুরোপুরি গেলে কত হচ্ছে? 5 × 5 = 25, 5 × 5 = 25 আর মানে 40 2 42, 425। এখানে দেখতে পাচ্ছি 5 থেকে 9 4, 2 থেকে 5 3, 340, 85। এখানে দেখতে পাচ্ছি 4 × 8 = 32, মানে 4 বার পুরোপুরি যাচ্ছে। তাহলে 54 গুণ হচ্ছে। কত গুণ হচ্ছে? 54 গুণ। ইজ ইট ক্লিয়ার? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই।
তাহলে 54 গুণ যদি হয় তো আমার নির্ণয় করতে হবে কি না ওয়াই আর জেডের মধ্যে অংশের পার্থক্য। দেখতে পাচ্ছি ওয়াই 30 ইউনিট পেলে জেড পায় 12 ইউনিট, তাহলে এর মধ্যে ডিফারেন্স কত দাদা? এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 18। তাহলে 18 ইউনিটের ভ্যালু আমার নির্ণয় করতে হবে। তাহলে কত হবে? 18 ইন্টু 54। তাহলে এবার বলো এখানে আমি গুণ করবো? দাদা একদম গুণ করার দরকার নেই, কারণ কি এখানে ইউনিট ডিজিট থেকেই কাজ হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে 4 8 32, মানে 2 হবে ইউনিট ডিজিট, আর ইউনিট ডিজিট 2 একমাত্র অপশান ডিতেই আছে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে ম্যাক্সিমাম অঙ্কেই কিন্তু আমার ইউনিট ডিজিট দিয়ে কাজ হয়ে যাবে। ইউনিট ডিজিট মানে হচ্ছে কি একক স্থানীয় সংখ্যা। সাপোজ আমি 15 ইন্টু 17 করছি, তাহলে সবসময় মনে রাখবো যদি কোনো একটা সংখ্যাকে 5 দিয়ে গুণ করা হয় এবং অপর সংখ্যাটা যাকে গুণ করা হচ্ছে সে যদি অড নাম্বার হয়, তাহলে সবসময় ইউনিট ডিজিট কী হবে? 5 হবে। তাহলে এই ধরনের কনসেপ্ট আমাকে মাথায় রাখতে হবে, তবে কি আমি এই ধরনের প্রশ্ন খুব তাড়াতাড়ি এবং পরীক্ষায় অ্যাপ্রোচ করতে পারবো একদম সেকেন্ডে। ওকে, কোশ্চেন নাম্বার 7, যেখান থেকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক শুরু করব। টাইম অ্যান্ড ওয়ার্কের দুটো খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, যেখানে আমি বলেছিলাম তোমাদের আগের দিনেই যে টাইম অ্যান্ড ওয়ার্ক করছি মানে সেখানে পাইপ অ্যান্ড সিস্টেমকে আমাকে বাদ দিলে হবে না। সেখানে আমাকে পাইপ অ্যান্ড সিস্টেমকে বাদ দিলে হবে না, ঠিক আছে? তাহলে পাইপ অ্যান্ড সিস্টেমের উপর কনসেপ্টের বেস করে এই প্রশ্নটা দেখো কী বলা হয়েছে। পাইপ এ একটি ট্যাঙ্ক 16 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে এ পাইপ করছে 16 ঘন্টায়, খুব ভালো কথা। বি পাইপ করছে কত? 25 ঘন্টায়, সেই ট্যাঙ্ক ভর্তি করছে। আর পাইপ সি সেই ট্যাঙ্ক পূরণ করছে কত ঘন্টায়? না 12 ঘন্টায়। সবাই পূরণ করছে, কেউ খালি করছে না। যদি তারা একসাথে কাজ করে ট্যাঙ্কটি পূরণ করতে অত সময় লাগবে। তাহলে আমি এ বি সি টাইম পেয়ে গেছি, তাহলে একসঙ্গে মানে এ প্লাস বি প্লাস সি একসঙ্গে কাজটা কতক্ষণে করবে? এখানে ডাইরেক্ট ফর্মুলা আছে, কিন্তু আমি বলেছি 3 জন থাকলে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবো না। আমি কী করবো? এদের এলসিএম নির্ণয় করবো। এবার 16 25 12 এলসিএম কত? ডাইরেক্ট যদি না নির্ণয় করতে পারো 25 থাকে এখানে। 12-র মধ্যে আমি কি দেখতে পাচ্ছি? 4 ইন্টু 3 আছে, আর 16-র মধ্যে দেখতে পাচ্ছি 4 স্কোয়ার আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি 4 স্কোয়ার হচ্ছে সর্বোচ্চ, 4 দুটোতেই আছে, 4 স্কোয়ার সর্বোচ্চ, সর্বোচ্চ নিয়ে নেবো। তাহলে 4 স্কোয়ার লিখলাম আর 3 লিখলাম, তাহলে হয়ে গেল। তাহলে 16 3 48 ইন্টু 25। এবার তুমি বলো 25 ইন্টু 4 করলে কত? 100। আর এখানে 100-র সঙ্গে পড়ে আছে আর 12, তার মানে 12 ইন্টু 100 মানে হচ্ছে 1200। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হলো? না 1200। ওকে, তাহলে এই 1200 ক্যাপাসিটি এ ভর্তি করছে কত ইউনিট, কত টাইমে? না 16 ঘন্টা। তাহলে এর এফিসিয়েন্সি কত? না 1200/16। এবার দেখো 1200/16 আমি কী করে বার করবো? দেখো আমি এলসিএম কী ছিল? 25 ইন্টু 4 স্কোয়ার মানে 16 ইন্টু 3। তাহলে যদি 25 ইন্টু 4 স্কোয়ার ইন্টু 16 ইন্টু 3 ইজিক্যাল টু 25 ইন্টু 4 স্কোয়ার ইন্টু 3 যদি 1200 হয়, তাহলে এটাকে যদি আমি 4 স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে 25 ইন্টু 3 মানে 75 পড়ে থাকবে। তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 75। সিমিলারলি বিয়ের এফিসিয়েন্সি কত? তাহলে বিয়ের এফিসিয়েন্সি হচ্ছে 1200/25। তাহলে 1200/25 করলে কী পড়ে থাকবে? 4 স্কোয়ার ইন্টু 3 মানে 16 ইন্টু 3 48। আর 1200/12 করলে পেয়ে যাবো কার এফিসিয়েন্সি? না সি, তার মানে হচ্ছে 100। 3 জনকার এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে এ বি আর সি কতক্ষণে কাজ করবে? 3 জনকার টোটাল এফিসিয়েন্সি আগে নির্ণয় করতে হবে। টোটাল এফিসিয়েন্সি কত? 75 48 আর 100। 75 প্লাস 48 করলে কত হচ্ছে? আর আমি 13 3 123। 123 প্লাস 100 হচ্ছে 223। টোটাল এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম? 223। তাহলে আমি জানি যে এ প্লাস বি প্লাস সি কাজটা শেষ করবে কতক্ষণে? না টোটাল ওয়ার্ক মানে টোটাল ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক 1200 বাই তাদের টোটাল এফিসিয়েন্সি, অ্যান্ড দ্যাট ইজ কত? 223। তাহলে 1200/223 হবে কারেক্ট আনসার। এটা যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করি, তাহলে তুমি বলবে এটা 223 কতবার যাচ্ছে 1200-র মধ্যে দেখে নিই। জাস্ট এটুকুই দেখবে 223 কতবারে পুরোপুরি যাচ্ছে। দেখো 6বার করলে 6 দুগুণে 12 হয়, কিন্তু 23 আছে এখানে মানে 1200-র বেশি হয়ে যাবে 6 গুণ করলে। তাহলে অবভিয়াসলি 5বার পুরোপুরি যাবে। তাহলে 5 পূর্ণ সামথিং হবে। দেখো 5 পূর্ণ সামথিং দুটো অপশানে থাকে, তাহলে আমার পুরোটা করতে হবে, কিন্তু 5 পূর্ণ সামথিং শুধুমাত্র একটা অপশানই আছে, অপশান এর মধ্যে। তাহলে ডাইরেক্ট অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার, কোনো কিছু করার দরকার নেই। বোঝা গেল? খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। অসুবিধা যদি থাকে কোনো অঙ্কে, বুঝতে যদি কোনো অসুবিধা হয় বা আমি যদি ফার্স্ট বোঝাই, তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি সেই অঙ্কটা আরও একবার পরের দিন বোঝাবো, কিন্তু অঙ্ক স্কিপ করবে না। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 8 কী বলা হয়েছে? নমান এবং ওমার একটি কাজ যথাক্রমে 13 এবং 4 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে এবং 2 দিন পর ওমার চলে যায়। নমান বাকি কাজটা কতদিনে শেষ করবে? অসাধারণ একটি প্রশ্ন। যখন এখানে দেখতে পাচ্ছি নমান করছে বলা হয়েছে 13 দিনে এবং ওমার করছে বলা হয়েছে 4 দিনে, তাহলে এদের এলসিএমে যে টোটাল ওয়ার্ক, আর 13 আর 4 এটা কি কোপ্রাইম নাম্বার, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর লুকিয়ে নেই। তাহলে ডাইরেক্ট আমি কী করবো? 13 আর 4 গুণ করে দেবো, পুরো গুণ করার দরকার নেই। 13 ইন্টু 4 হচ্ছে টোটাল ওয়ার্ক। ওকে, তাহলে এদের এফিসিয়েন্সি কী হয়ে যাবে? জাস্ট উল্টে যাবে, মানে 13 ইন্টু 4কে 13 দিয়ে ভাগ করলে এখানে পড়ে থাকবে 4 আর এখানে পড়ে থাকবে 13। তাহলে এনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম 4 আর ও এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 13। ওকে, এবার বলছি কি তারা একসাথে কাজ শুরু করে এবং 2 দিন পর ওমার চলে যায়। তাহলে 2 দিনে কতটা কাজ হয়েছে? একদিনে কতটা কাজ তারা করে? 13 + 4। তাহলে নমান আর ওমার
এরা একদিনে কতটা কাজ করছে না তাদের মিলিত এফিসিয়েন্সি 13+4, তাহলে দুদিনে কতটা কাজ করছে 13+4 ইন্টু 2, তাহলে 17 দুগুণে কত, তাহলে 34। তাহলে 34 ইউনিট তার কাজ তারা অলরেডি করে ফেলেছে। তাহলে ছিল কত ইউনিট কাজ, ওখানে করেই ফেলো 52 ইউনিট কাজ। তাহলে 52 মাইনাস 34 এতটা কাজ বাকি আছে, কতটা কাজ বাকি আছে 18 ইউনিট, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে 18 ইউনিট কাজ আবার কে করবে, নমান করবে, কারণ ওমার তো চলে গেছে এখন। তাহলে ওমার যদি চলে যায় তার নমান বাকি কাজটা কতদিনে করবে না, নমান করবে বাকি কাজ 18 ইউনিট কাজ। কত দিন লাগবে, যখন দিন সংখ্যা নির্ণয় করতে হয় তখন কী করে করতে হয় না, টোটাল ওয়ার্ক বাই নমানের এফিসিয়েন্সি। নমানের এফিসিয়েন্সি কত 4, তার মানে 18/4। 18/4 মানে 4 4 16, 4 5 20, 4.5 ডেজ। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন বলছে সমান দৈর্ঘ্যের দুটো ট্রেন একটি খুঁটি অতিক্রম করতে যথাক্রমে 13 সেকেন্ড ও 26 সেকেন্ড সময় নেয়। কনসেপ্ট কি, যখন একটা ট্রেন একটা কোনো খুঁটিকে অতিক্রম করে যার লেন্থ আমি ধরতে পারি নেগলিজেবল, তখন সে কী করে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এটাই হচ্ছে আমার মেন কনসেপ্ট। ওকে, তাহলে এই কনসেপ্ট জানা থাকলে তুমি বলবে যে যারা যখন এরকম বলা থাকবে যে সমান দৈর্ঘ্য, কন্ডিশন দেখবে সমান দৈর্ঘ্য বলা থাকবে দুটো ট্রেনের, এবং তারা একটি খুঁটি অতিক্রম করবে 13 সেকেন্ড এবং 26 সেকেন্ড টাইমে বলা হয়েছে, তাহলে এই ট্রেনগুলো যদি একই দিকে চলতে থাকে তাহলে একে অপরকে অতিক্রম করবে কত সময়। ডাইরেক্ট বলবো 2 × 13 × 26 বাই 26 মাইনাস 13। ওকে, বলো তো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। যদি বলতো ওরা বিপরীত দিক থেকে আসছে তাহলে এখানে 26 প্লাস তারা হতো, একদিকে চললে বড় মাইনাস ছোটো, আর যদি বিপরীত দিকে চলে তাহলে কি দুজনকার সাম। ইজ ইট ক্লিয়ার, বলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো 26 মাইনাস 13 করলে কত হয় 13, তাহলে 13 এখানে 13 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকলো কি 26 × 2 52। তাহলে 52 এতটা কম সময় এই প্রশ্নের সলিউশন করা যায়, 52 সেকেন্ড, অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে আমার কাছে কনসেপ্ট কী থাকবে না, যদি সমান দৈর্ঘ্যে দুটো ট্রেন থাকে এবং তাদের ইন্ডিভিজুয়াল টাইম বলা থাকে, এবং যদি এরা অপরের একই দিকে চলে তাহলে এরা একে অপরকে ক্রস করবে কত সময় না 2 × প্রথম জনকার টাইম T1 × T2 বাই T1 ডিফারেন্স T1 আর T2 মধ্যে যে বড় তাকে আগে লিখবো। ওকে, এর পজিটিভ ভ্যালু, এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা। এবার এটা হচ্ছে শর্টকাট, এবার এর কনসেপ্টটাকে বুঝে নাও, না কনসেপ্ট বুঝলে সেই জিনিস বেশি দিন স্টে করে না। দেখো আমি যদি ধরে নিই সমান দৈর্ঘ্যের দুটো ট্রেন, তাহলে দুজনকার দৈর্ঘ্য আমি ধরে নিলাম টি, ঠিক আছে। তাহলে টি দৈর্ঘ্য প্রথম ট্রেনটা 13 সেকেন্ড অতিক্রম করছে, সেকেন্ড ট্রেনটা 26 সেকেন্ড অতিক্রম করছে। কারণ কি, নিজের দৈর্ঘ্যে যাচ্ছে। যখন একটা ট্রেন একটা খুঁটিকে অতিক্রম করছে তখন সে নিজের দৈর্ঘ্যে যাচ্ছে। তাহলে প্রথম ট্রেন, ফার্স্ট ট্রেনটি নিজের দৈর্ঘ্য মানে টি দৈর্ঘ্যে যাচ্ছে কত সেকেন্ডে না দাদা, এখানে 13 সেকেন্ডে। আর সেকেন্ড ট্রেনটি টি দৈর্ঘ্য কত সময় যাচ্ছে না দাদা 26 সেকেন্ডে। তাহলে এই যে T/13 আর T/26 এটা হলো কি না ফার্স্ট ট্রেনের স্পিড, আর এটা হলো সেকেন্ড ট্রেনের স্পিড, দুজনকার স্পিড পেয়ে গেলাম। ওকে, এবার বলেছে এই ট্রেনগুলো যদি একই দিকে চলে তাহলে একে অপরকে কত সময় অতিক্রম করবে। তাহলে যখন এরা একে অপরকে অতিক্রম করবে টোটাল কী হবে, কত দৈর্ঘ্য যাবে না দুজনকার সমান দৈর্ঘ্য, তাহলে T+T দৈর্ঘ্য যাবে দুজনে মিলে, তাই তো। এবার একে অপরকে অতিক্রম করছে, টোটাল ডিস্টেন্স যাচ্ছে T+T। তাহলে এখানে আমি কী করব না, আমার টাইম নির্ণয় করতে হবে যে কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে। তাহলে সময় ইজিক্যাল টু কি সবসময় ডিস্টেন্স বাই স্পিড। এবার এখানে যে স্পিডটা হবে, যেহেতু দুজনেই ধাবমান, দুজনেই গতিশীল, তাহলে স্পিড সবসময় কী হবে আপেক্ষিক বেগ বা রিলেটিভ স্পিড, বাকি রিলেটিভ স্পিড। এবার যখন দুজনে একই দিকে যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিড কী করে নির্ণয় করবো, তাদের স্পিডের ডিফারেন্স। তাহলে স্পিডের ডিফারেন্স কত হবে, তাহলে T+T মানে 2T বাই T/13 মাইনাস T/26, দ্যাটস ইট, হয়ে গেল। এবার দেখো 2T ওপরে রইল, নিচে দেখো T কমন চলে গেল, তাহলে 1/13 মাইনাস 1/26, তাহলে হয়ে গেল কত 26 মাইনাস 13। এটা যদি বিয়োগ করি তাহলে 26 মাইনাস 13/13 × 26, হ্যাঁ কি না বলবো, একদম ঠিক। দেখো টি তো ক্যান্সেল আউট হয়ে গেল, আর এই 26 × 13 এটা কী ওপরে চলে যাবে, তাহলে 2 × 26 × 13 বাই 26 মাইনাস 13 করলে কত 13। তাহলে এই 13 ক্যান্সেল আউট হয়ে গেল, 26 দুগুণে 52 হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে এত বড় জিনিসটা আমরা সেকেন্ডে তোমাদের বুঝিয়ে দিলাম জাস্ট কনসেপ্ট দিয়ে। কনসেপ্ট কি, যখন সমান দৈর্ঘ্য থাকবে এবং দুজনকার ইন্ডিভিজুয়াল টাইম থাকবে খুঁটি অতিক্রম করতে, কতটা সময় লাগে সেটা বলে দিয়েছে, এবং তারা একে অপরকে একই দিকে চলে অতিক্রম করবে, তখন ডাইরেক্ট আনসার হবে দুজনকার যে টাইম দেওয়া হয়েছে এটা সাপোজ T1, এটা সাপোজ T2, তাহলে T1 × T2 2 × T1 × T2 বাই T1 ডিফারেন্স T2, এটা হচ্ছে আমার ডাইরেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার, বলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে এত বড় ক্যালকুলেশনটা আমি সেকেন্ডে তোমাদের করানো শিখিয়ে দিলাম। ইজ ইট ক্লিয়ার, আর কিছু বলার নেই। নেক্সট প্রশ্ন বলছে এক ব্যক্তি 74 মিনিটে 36 কিমি/ঘন্টা বেগাচ্ছে, এবার চলে এলো টাইম অ্যান্ড ডিস্টেন্স। ওকে,
আচ্ছা, টাইম ডিস্টেন্স আগে থেকেই শুরু হয়ে গেছে, এটা বলতে ভুলে গেছিলাম। টাইম ডিস্টেন্সের দুটো মুহূর্ত একদম গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্ক তোমরা সচরাচর কোনো জায়গায় এরকম সলিউশন দেখতে পাবে না, ঠিক আছে। টাইম কমপ্লিট করে আমরা টাইম ডিস্টেন্সে ঢুকেছি এবং সেখানে আমি দেখতে পাচ্ছি সেকেন্ড অঙ্কে যে এক ব্যক্তি 74 মিনিটে 36 কিমি/ঘন্টা বেগে এ থেকে বিতে যাচ্ছে। তার মানে এ থেকে আমি যাচ্ছি কোথায়? বিতে। ওকে, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, দুটো প্লেস। কী স্পিডে যাচ্ছি? না 36 কিমি/ঘন্টা বেগে। ওকে, কত মিনিটে যাচ্ছি? দাদা 74 মিনিটে। ওকে, এবার বি থেকে সিতে, এবার সে যাচ্ছে কি? সে 111 মিনিটে 45 কিমি/ঘন্টা বেগে বি থেকে সিতে যাচ্ছে। তাহলে আবার বি থেকে সে সিতে গেল, থেমে থাকলো না, বি থেকে সিতে গেল। সিতে গেল কত সময়? দাদা বি থেকে সি হচ্ছে 45 কিমি/ঘন্টা বেগে গেল, আর সময় লাগলো তাহলে কত? 111 মিনিট। তাহলে সমগ্র গতিপথ মানে এ থেকে সিতে যেতে তার গড় বেগ কত, অ্যাভারেজ স্পিড কত, সেটা নির্ণয় করতে হবে। গড় বেগ বা অ্যাভারেজ স্পিড আমার নির্ণয় করতে হবে। তাহলে যখন এই ধরনের প্রশ্ন থাকবো, আমি এই 74 মিনিট আর 111 মিনিট এদের আমি কি করব? রেশিও নির্ণয় করে দেবো। আমি 74 মিনিট আর 111 মিনিটকে কি বয়ে বেড়াবো না, মনে থাকবে? তাহলে প্রথমেই কাজ হচ্ছে আমার টাইম রেশিও নির্ণয় করা। টাইম রেশিও, টাইম রেশিও কত? 74:111। এবার তুমি বলো মিনিটে আছে, তাহলে ঘন্টায় ট্রান্সফার করা উচিত, কারণ কি এখানে কিলোমিটার/ঘন্টা, এখানেও কিলোমিটার/ঘন্টা। তাহলে আমি যখন রেশিও করছি, তাহলে ঘন্টায় করলে কী হবে? 22 এখানেও হবে, 22 এখানেও হবে, এটা কী হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। তো সেটা করার দরকার নেই, ডাইরেক্ট আমি ভেবে নেবো যে রেশিও নির্ণয় করছি মানে সেটা ঘন্টারও সেম রেশিও হবে। ওকে, তাহলে কাটাকুটি আছে, 37 দুগুণে 74, 37 3 111। এটা জানতে হবে যে 37 হচ্ছে সবসময় 111কে পুরোপুরি কাটে। 111, 222, 333, 666, এই ধরনের সংখ্যাগুলোকে 37 পুরোপুরি কাটে। এটা একটা ফ্যাক্টর হচ্ছে, কমন ফ্যাক্টর হচ্ছে কি 37, মাথায় থাকে যেন এটা। তাহলে টাইম রেশিও পেয়ে গেলাম 2:3। তাহলে এবার আমার হয়ে গেল যে সাপোজ 2 মিনিট সে গেছে 36 কিমি/ঘন্টা বেগে, আর এখানে 3 মিনিট, এখানে 2 মিনিট গেল, আর এখানে 3 মিনিট গেল 45 কিমি/ঘন্টা বেগে। তাহলে আমাকে অ্যাভারেজ স্পিড নির্ণয় করতে হবে। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি? অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্সে কতটা গেছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার বলো টোটাল ডিস্টেন্সে কতটা গেছে? ডিস্টেন্স সমান সবসময় কী হয়? ডিস্টেন্স সমান হচ্ছে আমরা সবাই জানি যে স্পিড ইন্টু টাইম, হ্যাঁ কি না? তাহলে দেখো প্রথমে 2 ইউনিট টাইম সে 36 কিমি/আওয়ার বেগে গেছে, তাহলে 36 × 2 প্লাস 3 ইউনিট টাইম সে 45 কিমি/আওয়ার বেগে গেছে, তাহলে 45 × 3। তাহলে টোটাল কত টাইম সে লাগিয়েছে? প্রথমে 2 মিনিট, তারপরে 3 মিনিট, টোটাল মানে 2 ইউনিট টাইম, তারপরে 3 ইউনিট টাইম, টোটাল হচ্ছে 5 ইউনিট টাইম। ঠিক আছে, ব্যাস গল্প শেষ। তাহলে 36 দুগুণে 72, আর এখানে হচ্ছে 45 × 3 মানে হচ্ছে কত? 135/5 করলে কত হচ্ছে? এখানে দেখো 5 আর 2 7, 7 আর 3 10, 207/5, তাহলে 5 4 20, 5 1 5, 41.4, 5 4 20, 41.4 অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলো, এর থেকে সহজ করে বলা সম্ভবই নয় এই ধরনের প্রশ্ন। ওকে, সবাই একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব আর একটু ভালো করে শেয়ার করে দাও এই ধরনের ক্লাসগুলো, ব্যাস আর কিছু চাই না। বলো, প্রথম 151টি জোড় সংখ্যার গড়। এবার চলে এসেছি আমরা অ্যাভারেজে। টাইম অ্যান্ড ডিস্টেন্স কমপ্লিট হয়ে গেল, ঢুকে পড়লাম অ্যাভারেজে। সব পুরো থিওরি, পুরো সিলেবাস তোমাদের একদিনে কভার করাবো। এরম প্রত্যেক দিন ক্লাস হবে, সপ্তাহে মিনিমাম 5টা, মিনিমাম 4টে ক্লাস তো হবেই, 5টা ক্লাসও হতে পারে, কখনও 4টে ক্লাসও হবে, কারণ হচ্ছে ডিপেন্ড করছে যে তোমাদের কিছুটা সময় দিতে হবে যেগুলোকে প্র্যাকটিস করার জন্য। ওকে, যত পরীক্ষা এগিয়ে আসবে তত আমার কী বাড়বে না, ক্লাসের কোয়ান্টিটি বাড়বে, ঠিক আছে, নাম্বার অফ কোশ্চেন্স বাড়বে, ঠিক আছে। তো প্রথম 151টি জোড় সংখ্যার গড় তোমার মনে রাখতে হবে যে প্রথম nটি জোড় সংখ্যার যোগফল কত? প্রথম nটি জোড় সংখ্যার যোগফল হচ্ছে n × n+1। এটা সবসময় মাথায় রাখবে, n × n+1। এবার তাহলে প্রথম nটি জোড় সংখ্যার গড় কত হবে? আচ্ছা, আমরা জানি যে সাম যদি পেয়ে যাই, যোগফল যদি পেয়ে যাই, তাহলে যোগফল হচ্ছে কত? n+1, n × n+1। তাকে যদি আমরা
নাম্বার অফ টার্ম দিয়ে ভাগ করে দিই, তাহলে নাম্বার অফ টার্ম কতগুলো আছে এখানে, এনটা আছে না, টোটাল তো এনটা জোড় সংখ্যা, তাহলে বাই এন করে দাও, এন কাটাকুটি হয়ে গেল, ডাইরেক্ট আনসার কত n+1। তাহলে কখনো আমায় জিজ্ঞেস করে যে প্রথম 151টি জোড় সংখ্যার যোগফল কত, কখনো আমায় জিজ্ঞেস করে প্রথম 151টি জোড় সংখ্যার গড় কত। তাহলে যখনই বলবে যে এনটি জোড় সংখ্যার গড়, আমার আনসার কী হবে n+1, মানে যেটা আমার বলা হয়েছে নাম্বারটা তার সঙ্গে 1 যোগ করলেই আমার কারেক্ট আনসার। তাহলে 151 + 1 মানে 152, 151 + 1 কত দাদা 152, বোঝা গেল? বলো দাদা, খুব সুন্দর বোঝা গেছে, অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। বলো 1 সেকেন্ডে আনসার হয়ে যাবে যদি তুমি এই কনসেপ্টটা জেনে থাকো, পুরো কনসেপ্টের খেলা, ঠিক আছে? এই কনসেপ্টে জানা থাকলেই পুরো এই প্রশ্নটা সেকেন্ড অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। 5 সদস্যের একটি পরিবারের গড় ওজন বলা হয়েছে, গড় ওজন কত নির্ণয় করতে হবে? তাদের ওজন যথাক্রমে 40, 49, 56, 73 এবং 38। যখন এই ধরনের প্রশ্ন বলবে, আমি ডেভিয়েশন মেথড তোমাদের আগেও শিখিয়েছি, যারা আমার পুলিশের ক্লাস করেছো তোমাদের আরও একবার শিখিয়ে দিচ্ছি ডেভিয়েশন মেথড কী করে। দেখে নাও, তোমরা সাধারণত কী করে থাকো, বাচ্চাবেলায় শিখে থাকো যে এই 5 জনকে টোটাল এজ আমি ওজন আমি নির্ণয় করে নিই, তাকে 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে কারেক্ট আনসার পেয়ে যাবো। কিন্তু আমি এরকম করবো না, যোগ করে আবার 5 দিয়ে ভাগ করার সময় কেন নষ্ট করবো, তার চেয়ে আমি ডেভিয়েশন করবো। ডেভিয়েশন মানে কি, ধরে নেওয়া যে কোনটা হচ্ছে অ্যাভারেজ যে কোনো একটা সংখ্যা। এখানে কটা সংখ্যা আছে, 5টা, 40, 49, 56, 73 এবং 38। ধরে নাও এদের মধ্যে কোনো একজন অ্যাভারেজ, যেটা তোমার খুশি। আমি তোমাকে 40 ধরে নিলাম, আমি ধরলাম 40 অ্যাভারেজ। তাহলে আমি ধরে নিয়েছি অ্যাভারেজ হচ্ছে 40, আমি ধরে নিলাম। তাহলে এই 40 থেকে প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স কত নির্ণয় করে নাও। তাহলে 40 থেকে 40 হচ্ছে কত, ডিফারেন্স কত, কোনো ডিফারেন্স নেই, মানে 0, ঠিক আছে, 40-এর কাজ হয়ে গেল। পরবর্তী 49 সংখ্যাটি 40 থেকে ডিফারেন্স কত, তাহলে 40-এর থেকে এর 9 বড়, তাহলে +9 লিখে থাকো। এই 40-এর থেকে 56 সংখ্যাটি কত বড়, তাহলে 56 - 40 মানে হচ্ছে 16 বড়। যদি বড় হয় তাহলে প্লাস দেবো, যদি ছোটো হয় তাহলে মাইনাস দেবো। 40-এর থেকে 73 কত বড়, তাহলে 40-এর থেকে 73 হচ্ছে 33 বড়। আর 40-এর থেকে 38 কি বড় না ছোটো? অবশ্যই ছোটো। কতটা ছোটো, -2 ছোটো। ব্যাস, গল্প শেষ। তাহলে আলটিমেট যদি এই সংখ্যাগুলোর যোগফল 0, 9, 16, 33 আর -2, এদের যোগফল যদি 0 হয় তাহলে 40ই হয়ে যাবে অ্যাভারেজ। যদি 0 না হয়, যদি প্লাস ভ্যালু বসে তাহলে আমার 40-এর সঙ্গে প্লাস করতে হবে, যদি মাইনাস ভ্যালু বেরোয় তাহলে 40-এর থেকে মাইনাস করতে হবে। কত মাইনাস করব ভালো করে বুঝবে। এখানে দেখো প্লাস আর মাইনাস ডেভিয়েশন, আলটিমেট এই ডেভিয়েশনগুলোর যোগফল সাম 0 হচ্ছে, প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে সেটাকে নির্ণয় করে নাও। দেখো এখানে 9 + 16 করলে 25, অবশ্যই দেখতে পাচ্ছ 0 হচ্ছে না। 25 + 33 - 2 31, তাহলে 25 + 31 মানে হচ্ছে কত, 46। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। 25 + 31 কত হবে, সরি 56, 46 কেন, কত হলো 56। তাহলে ডেভিয়েশন কী হলো, +56। ডেভিয়েশন কত হলো, +56। তাহলে আলটিমেট অ্যাভারেজ, কারেক্ট অ্যাভারেজ হলো 40 আমি ধরেছিলাম, কিন্তু 40 আমার অ্যাকচুয়াল অ্যাভারেজ হয়নি। তাহলে 40 প্লাস, এই প্লাস কেন দিলাম, কারণ এখানে ডেভিয়েশন প্লাস এসছে তাই। তাহলে 56 বাই কতগুলো সংখ্যার মধ্যে এই 56 ভাগ করে দিতে হবে, যত প্লাস হবে বা মাইনাস হবে সেটা সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। কতজন লোক আছে এখানে, 5 জন, তাহলে 5 জনের মধ্যে ভাগ করে দাও। তাহলে অ্যাকচুয়াল অ্যাভারেজ কত, 40 + 5, 11, 55, 11.2, তাহলে 51.2 হয়ে যাবে কারেক্ট অ্যাভারেজ, অপশানে। ঠিক আছে, এইভাবে যদি তোমরা ডেভিয়েশন মেথডটা একবার রপ্ত করে ফেলো, একবার যদি এই মেথডে করা শুরু করে দাও অ্যাভারেজ নির্ণয় করা, তাহলে আর জীবনে কোনো দিন অন্য কোনো মেথডে তোমরা অ্যাভারেজ নির্ণয় করবে না। এটা হচ্ছে আমার প্রমিস তোমাদের। তাহলে একবার তোমরা নিজেরা এটা প্র্যাকটিস করবে। স্পেশালি আমি তোমাদের বলবো যে তোমরা, আমি 40 ধরলাম অ্যাভারেজ, তোমরা 38 ধরো বা 56 ধরো বা 73 ধরো, যে কোনো একটা ধরে নিজেরা করে দেখো। যদি করে নিজে বার করতে পারো, তার থেকে বড় শিক্ষার কিচ্ছু হবে না। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 13। এই সেম কনসেপ্টের প্রশ্ন আমি বলেছি না, একটা প্রশ্ন আমি রিপিট করবো যেটা কনসেপচুয়াল এবং যেটা আমি আগের দিন শিখিয়েছি। এই কনসেপ্টের প্রশ্ন আমি আগের দিনই তোমাদের শিখিয়েছি, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা আমাকে করে আনসার বলবে অবশ্যই। সেম কনসেপ্ট আমি আগের দিন ক্লাসেও করিয়েছি, পার্সেন্টেজ বা শতকরা, যেখানে হচ্ছে ভোটের অঙ্ক, এটা হচ্ছে কি ভোট। ওকে, তাহলে এই মেথডের এই অঙ্কটা তোমরা আমাকে করে অবশ্যই তোমরা আমাকে কালকে কমেন্টে জানাবে প্রত্যেকে। 14 বলছে একটা জিনিস তার প্রকৃত বিক্রয় মূল্যে 2/5 দামে বিক্রি করা হয়। খুব ভালো কথা। এই যে কনসেপ্টটা, এই যে এখানে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটা দিয়ে কী বোঝাচ্ছে খুব ভালো করে বুঝবে। এই যে 2/5,
বলা হয়েছে একটি জিনিস তার প্রকৃত বিক্রয় মূল্যের 2/5 দামে বিক্রি করা হয়, তাহলে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? প্রকৃত বিক্রয় মূল্যের সঙ্গে। এই প্রকৃত বিক্রয় মূল্য সবসময় হরে যে বসে সে, তাহলে 5 হচ্ছে প্রকৃত বিক্রয় মূল্য। ওকে, আর 2 হচ্ছে জিনিসটা যে দামে বিক্রি করা হয়েছে, এটা হচ্ছে বিক্রয় করা হয়েছে। বুঝছে? তাহলে এটা হচ্ছে 2 হচ্ছে বর্তমান দাম, আর 5 হচ্ছে প্রকৃত বিক্রয় মূল্য যে দামে বিক্রি করা সাধারণত হয়ে থাকে। তাহলে আমি দেখতে পাচ্ছি দুটো এসপি আছে, একটা হচ্ছে SP1 আর একটা হচ্ছে SP2। SP1 হচ্ছে আমার 2, যেটা বিক্রি করা হয়েছে, অরিজিনালি করা কথা ছিল 5-এ। ওকে, বলছে 2-এ বিক্রি করে তার 24% ক্ষতি হয়েছে। আচ্ছা বলো তো, 24% লস, 24% লস এর মানে বিক্রয় মূল্য কত? 24% লস মানে হচ্ছে 24/100। খুব ভালো করে মনে রাখবে, তার মানে কি 100 যদি আমার সিপি হয়, আমার 24 কম দামে বিক্রি করা হয়েছে, তার মানে হচ্ছে 24, 100 মাইনাস 24, 76% হচ্ছে আমার সেলিং প্রাইস। এটা মাথায় রাখবে। 24% লস এর মানে 100 যদি সিপি হয়, 24 আমার কম দামে বিক্রি করা হয়েছে, মানে 100 মাইনাস 24, 76%-এ আমার বিক্রি করা হয়েছে। তাহলে 76%-এর ভ্যালু হচ্ছে 2। তাহলে 76%-এর ভ্যালু যদি 2 হয়, এখান থেকে 100%-এর ভ্যালু আমি বার করতে পারবো। 76%-এর ভ্যালু যদি আমার 2 হয়, তাহলে 100%-এর ভ্যালু হবে কত? 2/76 ইন্টু 100, কাটাকুটি যাচ্ছে, এখানে 38, 100/38, আর কাটাকুটি করবে না, 100/38 রেখে দাও। তাহলে 100% সবসময় কী ডিনোট করে না? কস্ট প্রাইস। তাহলে আমি সিপি পেয়ে গেলাম। ওকে, এবার বলা হয়েছে যে যদি সে তার প্রকৃত বিক্রয় মূল্যের 88% দামে বিক্রি করে, তাহলে প্রকৃত বিক্রয় মূল্য কত? 5, এর 88% দামে বিক্রি করতে হলে SP2 কত হলো? 5 ইন্টু 88%। ওকে, তাহলে যদি এই দামে সে বিক্রি করতো, তাহলে তার কত শতকরা লাভ হতো? তাহলে এখন কাটাকুটি যাচ্ছে, বলবো একদম ঠিক, এখানে 120, আর এখানে হচ্ছে 2, 4 দিয়ে যাচ্ছে, আমি 2 দিয়েই কাটবো। 2 এখানে 44, আর এখানে হচ্ছে 10, তাহলে 44/10 এটা হচ্ছে এসপি। এখন তাহলে আমার প্রফিট কী করে নির্ণয় করবো? এদের ডিফারেন্স, তার মানে 44/10 মাইনাস 100/38, এটা হচ্ছে আমার প্রফিট। তাহলে প্রফিট কত হলো দাদা? দেখে নাও, 38 ইন্টু 44 মাইনাস 1000, 100 ইন্টু 10/38 ইন্টু 10, এটা হচ্ছে আমার প্রফিট। তাহলে দেখো 38 ইন্টু 44 করলে কত হয়? কী করে তাড়াতাড়ি গুণ করবে 38 ইন্টু 44? দেখো 38 ইন্টু 11 ইন্টু 4 লিখতে পারি। 38 ইন্টু 11 কত? দেখো সবসময় কীভাবে 11 দিয়ে গুণ করতে হয়? 38-এর 8 লিখে ফেলো, 3-এর সঙ্গে 8 যোগ করলে কত হয়? 11, 1 লিখবে, হাতে রইল 1। ওকে, তাহলে 3 আর 1 যোগ করে কত হয়ে গেল? 4। তাহলে এই হাতে রইল 1, সেটা 3-এর সঙ্গে যোগ করে দেবো 4, 418 হয়ে গেল। এবার এই 418-এর সঙ্গে 4 গুণ খুব সহজে করতে পারি। 4 18 কত? 72, 4 4 16, 4 18 72, 4 4 16, 1672। তাহলে 1672 মাইনাস 1000 মানে হচ্ছে 672/38 ইন্টু 10 হয়ে গেল আমার প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? আচ্ছা, এটা মুছলাম এখানটা। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত দাদা? প্রফিট পার্সেন্টেজ হয়ে গেল আমার 672/38 ইন্টু 10। প্রফিট পার্সেন্টেজ সবসময় কার ওপর হয়? সিপির ওপর হয়, তার মানে 100/38 ইন্টু 100। ঠিক আছে, তাহলে দেখো এই 38কে ক্যান্সেল আউট করে দেবে, এই 100কে ক্যান্সেল আউট করে দেবে, তাহলে 672/10 মানে 67.2 হয়ে যাবে আমার প্রফিট পার্সেন্টেজ। অপশান এ। প্রশ্নটা কিছু ছিল না, প্রশ্নে খালি আছে ক্যালকুলেশন। যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবো, তত তাড়াতাড়ি আমার প্রশ্ন সলভ হবে। ওকে, তাহলে এটা হচ্ছে একদম প্রফিট অ্যান্ড লসের ম্যাক্সিমাম লেভেল। ওকে, ক্যালকুলেশনের ওপর, বাকি কিন্তু প্রশ্নের মধ্যে কিছু নেই। বলছে 1 টাকায় 6টি রাবার ব্যান্ড বিক্রি করে একজন ব্যক্তির 40% ক্ষতি হয়েছে, 20% লাভ করতে হলে তাকে 1 টাকায় কটি বিক্রি করতে হবে? অসাধারণ একটি প্রশ্ন, এবং এই প্রশ্ন বারংবার ফিরে ফিরে আসে বিভিন্ন পরীক্ষায়। তাহলে এই ধরনের প্রশ্নে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কোয়ান্টিটি আর একটা হচ্ছে প্রাইস। ওকে, তাহলে আমি দুটোকে নিয়ে একসঙ্গে চলবো না, তাহলে কিন্তু সমস্যা হবে। আমাকে আইদার কোয়ান্টিটি অথবা প্রাইস নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে 1 টাকায় আমার 6টা রাবার ব্যান্ড সে বিক্রি করেছে, এতে তার কী হয়েছে না 40% ক্ষতি হয়েছে। তাহলে আমি শুধু এখানে প্রাইস দেখতে পাচ্ছি 1 টাকা। তাহলে এই 1 টাকাটা কি? সেলিং প্রাইস। 1 টাকায় বিক্রি করেছে, কটা বিক্রি করে? 6টা। এই 6 টাকাটাকে তুমি এখন ভাবো যে এটা নেই, আমার বলা হয়েছে 1 টাকায় বিক্রি করে
40% ক্ষতি হয়েছে। তাহলে একটু আগেই বললাম যে 40% ক্ষতি মানে কতই বিক্রি করেছে, 60%-এ বিক্রি করেছে, তাহলে 60%-এর ভ্যালু হচ্ছে 1 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত দাদা? দাদা 1/60 ইন্টু 100, তাই তো? তাহলে আলটিমেট কত হলো দাদা? এখানে দেখতে পাচ্ছি 20 × 3 = 60, 20 × 5 = 100, তাহলে 5/3, 5/3 টাকা হয়ে গেল আমার সিপি, 5/3 টাকা হয়ে গেল সিপি। এবার বলেছে 20% লাভ করতে হলে 1 টাকায় কটা বিক্রি করতে হবে? 1 টাকায় গল্প ছাড়ো, 20% যদি লাভ করতে হয় আমাকে এই 6টাই আমি গল্প ধরে রাখি যে 6টা যদি আমি বিক্রি করি তাহলে আমি দেখতে পাচ্ছি 6টার সেলিং কস্ট প্রাইস হচ্ছে 5/3। যদি 20% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে? দাদা এসপি হয়ে যাবে তাহলে 5/3 ইন্টু 120/100। হ্যাঁ কি না বলবো দাদা? একদম ঠিক। তাহলে 3, এখানে 40, এখানে 5, 20, তার মানে হচ্ছে 2। তাহলে 2 টাকায় আমায় বিক্রি করতে হতো, 2 টাকায় বিক্রি করলে 6টা জিনিস আমি বিক্রি করতাম এবং আমার 20% লাভ হতো। কিন্তু আমায় বলেছে 1 টাকায় কটা বিক্রি করতে হবে? তাহলে 2 টাকায় আমি 6টা জিনিস পাচ্ছি, কটা পাচ্ছি? 6টা। তাহলে 1 টাকায় যদি আমি বিক্রি করতে চাই তাহলে 1 টাকায় অর্ধেক পাবো, তাহলে 6/2 মানে 3টা। তাহলে এত সহজেই প্রশ্নটার সমাধান করা যায়, জাস্ট কনসেপ্ট যদি জানা থাকে যে প্রথমে আমায় কোয়ান্টিটিকে কী করলে হবে না, যে কোয়ান্টিটিকে এদের সঙ্গে মার্চ করে দিলে হবে না। আমি কোয়ান্টিটি ফিক্সড রেখেছি 6টাই, আমি 6টাই বিক্রি করব, আমাকে 20% লাভ করতে হবে, তাহলে কত টাকায় বিক্রি করতে পারবো? তাহলে 6টা জিনিস আমি 2 টাকায় বিক্রি করতে পারি, কিন্তু আমাকে 1 টাকায় বিক্রি করতে হলে 1 টাকায় কটা জিনিস বিক্রি করতে হবে? অর্ধেক, মানে 6/2, 3টা। নেক্সট প্রশ্ন বলছে, রাম একটি দোকানে গিয়ে দেখলো যে একটি পাখার তালিকা মূল্য 3600। তালিকা মূল্য মানে কি? মার্ক প্রাইস। ওকে, যদি খুচরা বিক্রেতা পাখাটি 2800 টাকায় কিনে থাকে তবে ট্রেড ছাড় নির্ণয় করো। তাহলে খুচরা বিক্রেতা যে 2800 টাকায় কিনেছিল সে তাহলে কত টাকা ছাড় পেয়েছিল? তার মার্ক প্রাইস তো 3600 টাকা আছে, সে 2800 টাকায় কিনে এনেছে। তাহলে সবসময় 3600 মাইনাস মার্ক প্রাইস মাইনাস কি? এটা সেলিং প্রাইস, তার এটা যার কাছ থেকে কিনেছিল তার সেলিং প্রাইস, 3600 মাইনাস কত? 2800, এটাই হচ্ছে তার কি না ছাড়। এবার এটা হচ্ছে তার ছাড় মানে ডিসকাউন্ট। ওকে, তাহলে পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ সবসময় নির্ণয় করার জন্য নিচে কাকে রাখতে হয় না মার্ক প্রাইসকে রাখতে হয়, মানে 3600 ইন্টু 100, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। দুটো শূন্য কী হয়ে গেল? ক্যান্সেল আউট হয়ে গেল। 3600 মাইনাস 2800 মানে হচ্ছে 800, তাহলে 800/36। এবার 800/36 মানে কত হবে? দেখো এখানে 40 থাকতো না 20 হতো, তার মানে 20-র বেশি হবে, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে 20-র বেশি হবে মানে 24 অথবা 22, এ আর বি অপশান হতে পারে না। কাটাকুটি করা যাচ্ছে না, যেমন দরকার নেই। 4 9 36, এখানে 200, আর 9 200/9 মানে হচ্ছে 9 2 18, 20 আবার 9 2 18, তাহলে আর দরকার নেই। 22 পয়েন্ট সামথিং, 22.22, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? বলুন, খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন থেকে আমরা ফ্র্যাকশানে চলে এসেছি, ভগ্নাংশ। এর ওপর বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে ফ্র্যাকশানের ওপর। ওকে, তাহলে এখানে একটা সিম্পলিফিকেশন টাইপের প্রশ্ন দেখছি, যেখানে ফ্র্যাকশান ইটসেলফ একটা বড় ফ্র্যাকশান, এটা একটা, ঠিক আছে? তাহলে দেখো, আমরা জানি যে কীভাবে করতে হয়, খুব সহজেই করতে পারি। আমরা জানি যে বদমাশ রুল, যখন এই সিম্পলিফিকেশান জানি বদমাশ আমাকে এরকম একটা স্ট্রাকচার থাকবে, তখন বদমাশ রুল ফলো করতে হবে, যেখানে বি ফর ব্র্যাকেটের কাজ আগে হবে, ও হচ্ছে তারপরে অফের কাজ, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন মানে গুণ, তারপরে অ্যাডিশন মানে যোগ, তারপর সাবস্ট্রাকশন মানে বিয়োগ। ইজ ইট ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার। তাহলে এখানে ব্র্যাকেটও দেখতে পাচ্ছি, এখানে ব্র্যাকেট দেখতে পাচ্ছি 3 - 5, 3 - 5 মানে হচ্ছে কত না দাদা? -2। তাহলে 9 ইন্টু -2 -5, তারপরে অফের কাজ হচ্ছে, এখানে -2 একটা ব্র্যাকেটের মধ্যে আছে, তার মানে এই কাজ তো হয়ে গেছে, আর কোনো ব্যাপার নেই। এবার অফের কাজ করব, তাহলে অফের কাজ হচ্ছে 5 × 4 করলে কত হচ্ছে? 20, ডাইরেক্ট এখানে 20 লিখে দাও, ঠিক আছে? আর করার দরকার নেই। 20/10, ঠিক আছে? তাহলে 20/10, আমি বলেছি অফের কাজের পরে কি? ভাগের কাজ। তাহলে 20/10 মানে হচ্ছে 2, ব্যাস, এখানেও গল্প হয়ে গেল, ঠিক আছে? একবারে গল্প হয়ে গেল। 9 ইন্টু -2 নিচে কত হচ্ছে? আগে ভাগের কাজ, তাহলে 4/2 মানে হচ্ছে এখানে হচ্ছে 2 হয়ে গেল। 2 × 2 4, আর 3 5 15, তাহলে -15, আর এখানে হচ্ছে -4। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার। তাহলে উপরে কত হলো? -18 - 2 মানে -20/-19, কাটাকুটি হয়ে গেল, 20/19 হয়ে গেল কারেক্ট আনসার। কোথায় আছে 20/19? এটা অপশানে। নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন অসাধারণ একটি প্রশ্ন। 12×1=2 প্লাস 12×1=3 প্লাস 12×1=6 এর মান কত? আচ্ছা, এখানে প্লাসটা নেই, এই প্লাসটা অতিরিক্ত পড়ে গেছে।
যখন এই ধরনের প্রশ্ন থাকবে তোমার মনে রাখতে হবে যে সাপোজ তোমাকে 1.1/2 লেখা আছে বা 3.4/5 লেখা আছে, এই ধরনের ভগ্নাংশগুলোকে আমি কীভাবে লিখতে পারি? একে আমরা লিখতে পারি 1 + 1/2, মানে এই পার্টটাকে আলাদা আর এই পার্টটাকে আলাদা, দুটো পার্টকে আলাদা করতে গেলে আমাকে মধ্যেখানে প্লাস দিতে হবে। তাহলে সিমিলারলি আমি যদি এটাকে দেখি যে 3.4/5, তাহলে এটাকে কী বলবো? 3 + 4/5, ঠিক আছে? এরকমভাবে আমি মিশ্র ভগ্নাংশকে আলাদা করতে পারি। এই কনসেপ্ট জানা থাকলে আমি বলবো তাহলে এই পার্টটাকে আমি কীভাবে আলাদা করব? এখানে দেখতে পাচ্ছি দাদা 12.1/2, তাহলে 12 + 1/2 লিখতে পারি। এখানে 12.1/3, 12 + 1/3 লিখতে পারি। এটাকে 12.1/6, তাহলে 12 + 1/6 লিখতে পারি। তাহলে 12 এখানে একবার, এখানে দুবার, এখানে তিনবার আছে, টোটাল 12 + 12 + 12 করলে কত হবে? 3 × 12 = 36। আর 1/2 + 1/3 + 1/6 যোগ করলে কত হবে? তাহলে 2, 3, 6 এর এলসিএম হচ্ছে 6। তাহলে ওপরে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, তাহলে 36 + 6/6, দ্যাট ইজ 37 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এই প্রশ্নের, অপশান বি। তাহলে এতটাই সহজেই প্রশ্নটা করা যায়। এই দুটো লাইন তোমাদের বোঝানোর জন্য করলাম, এই দুটো লাইন তোমার করার দরকার নেই, তোমরা মুখোমুখিই করতে পারবে যে এখানে 12, এখানে 12, এখানে 12, 3 × 12 = 36, 1/2 + 1/3 + 1/6 কী করে যোগ করবো? 2, 3, 6 এলসিএম 6, তাহলে ওপরে কী হয়ে যাচ্ছে? 3 + 2 + 1, মানে ওপরেও 6 নিচেও 6, তাহলে 6/6 মানে 1, 36 + 1 37 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন বলছে 1200 টাকার উপর 3% মাসিক সুদের হারে 12 মাসের জন্য সরল সুদ নির্ণয় করতে হবে। 3% মাসিক সুদ বলা হয়েছে, এখানে 12 মাস বলা হয়েছে, তাহলে কোথাও এখানে বছর বলা হয়নি, তাই কোনো জায়গায় 12 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট আমি বলবো এটা 1200 টাকার উপরে আমাকে নির্ণয় করতে হবে সরল সুদ, মানে এসআই। আর এসআই সমান আমরা কী জানি? P × R% বা R/100 × T। তাহলে এখানে R% কত? 3%, মানে 3/100, টাইম কতখানে? 12 মাস। এখানে যেহেতু 3% মাসিক সুদের হারে বলেছে, তাই আমি আর 12/12 টাইমকে আর 12 দিয়ে ভাগ করে বছর করলাম না। এটা মাথায় রাখবে, পরীক্ষায় যদি 3% বার্ষিক সুদের হারে বলতো তাহলে আমাকে 12কে 12 দিয়ে ভাগ করতে হতো, মানে 1 বছর বা যেটাই থাকতো, এখানে 12 মাসের জায়গায় 8 মাস থাকতে পারে, 7 মাস থাকতে পারে, 6 মাস থাকতে পারে, যা খুশি থাকতে পারে, তাকে আমার 12 দিয়ে ভাগ করতে হতো। কারণ কি? এখানে বার্ষিক বলা আছে, তাহলে আমাকে এখানেও মাসকে বছরে ট্রান্সফার করতে হতো। যেহেতু মাসিক বলা আছে, তাই এই মাসকে আর বছরে ট্রান্সফার করার দরকার নেই। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার। 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল। 3 × 36 × 12 হচ্ছে 432। যদি গুণ না করতে হয় তাও সই, কারণ দেখতেই পাচ্ছি আমি যে 12 × 3 36, 36 × 12 করলে সেটা অবশ্যই 72, 56, 36 হতে পারে না, তার থেকে বেশি হবে, 432 হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি। নেক্সট প্রশ্ন, দেখো 20 নম্বর অঙ্কে বলা হয়েছে একজন ব্যবসায়ী একজন বণিকের কাছে 9,810 টাকা 1 বছরের মধ্যে পরিশোধ করার কথা ছিল। এই যে লাইনটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এখানে কিন্তু বুঝতে হবে যে একজন ব্যবসায়ী কিছু টাকা ধার নিয়েছে বণিকের কাছ থেকে। সে বলেছে যে আমি 1 বছরের শেষে, 1 বছরের মধ্যে শেষে আমি 9,810 টাকা আমি কী করবো? আপনাকে দেবো, এবং সেটা দিয়ে আমি ধার শোধ করব। ওকে, এটা কথা হয়েছিল। তার মানে 9,810 টাকা কিন্তু সে ধার নেয়নি, সে যে টাকা ধার নিয়েছিল মানে প্রিন্সিপাল, তার সঙ্গে ইন্টারেস্ট অ্যাড করে সে 9,810 টাকা দেবে বলেছিল, এবং সেখানে তার 1 বছর শেষে ধার শোধ হচ্ছিল। ওকে, তার মানে এটা হচ্ছে অ্যামাউন্ট, এটা মাথায় রাখতে হবে। বলছে কিন্তু ব্যবসায়ী 6 মাস পর হিসেবে পরিশোধ করতে চায়, মানে 6 মাস পরেই দেখলো সে যে আমার টাকা চলে এসছে, আমি টাকা দিয়ে দেবো। কিন্তু তখন সে কি 9,810 টাকা দেবে? তা তো নয়, 9,810 কম দিতে হবে, কারণ সেখানে 6 মাসে ইন্টারেস্ট ক্যালকুলেট হবে, এখানে 1 বছরের ইন্টারেস্ট ক্যালকুলেট হয়েছে। বলছে যদি সরল সুদের হার বার্ষিক 9% হয় তাহলে তাকে কত টাকা পরিশোধ করতে হয়েছে। তাহলে 9% যদি সরল সুদ হয় তাহলে আমাকে এখানে প্রিন্সিপালটাকে আগে নির্ণয় করে নিতে হবে। তাহলে দেখতে পাচ্ছি 9% সরল সুদের হার, তার মানে এসআই পার্সেন্টেজ হচ্ছে, এসআই পার্সেন্টেজ কত? বা রেট পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ নির্ণয় করার দরকার নেই, কারণ এখানে 1 বছরের গল্প বলা হয়েছে। রেট পার্সেন্টেজ, আমার রেট পার্সেন্টেজ কত বলা হয়েছে? 9%। এর মানে হচ্ছে যদি আমি 100 টাকা ধার নিই প্রিন্সিপাল, তাহলে 9 টাকা আমাকে 1 বছরের এসআই মানে সিম্পল ইন্টারেস্ট দিতে হয়। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। তাহলে 1 বছর শেষে টোটাল কত টাকা দিতে হচ্ছে? 109 টাকা না? বলবো একদম ঠিক। তাহলে এই 109-এর ভ্যালুই কত? 9810। ইজ ইট ক্লিয়ার? তার মানে 109% ইজিক্যাল টু হচ্ছে কত না 9810। ইজ ইট ক্লিয়ার? বলো দেখো জলের মধ্যে পরিষ্কার। তাহলে 100%-এর ভ্যালু কী হবে? 100%-এ কী হবে? এটা প্রিন্সিপাল হবে। তাহলে এখানে 109-কে 9 গুণ করলে 981 হয়, হ্যাঁ কি না? তার মানে 90 গুণ আছে এখানে, আর 90 × 1000 করলে কত হবে? 9,000।
সরি 90 ইন্টু 100 করলে কত হবে 9,000, তাহলে 9,000 হয়ে গেল আমার কি প্রিন্সিপাল, এখানেও 90 গুণ করতে হবে, তাহলে প্রিন্সিপাল আমি পেয়ে গেলাম কত 9,000 টাকা। এবার আমি দেখলাম যে 9,000 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল, সেটা আমি 6 মাস পরে তাদের কী দেবো, সুদ দিয়ে শোধ করব। তাহলে 9,000 টাকার ওপর 6 মাসের সুদ কত হবে, তুমি বলো 9,000 টাকার ওপর 6 মাসের সুদ হবে আমার 9% রেট অফ ইন্টারেস্টে, তাহলে পি ইন্টু আর পার্সেন্ট ইন্টু টাইম কত 6 মাস, এখানে 9% বার্ষিক হার, তাহলে 6কে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 6 2 12, এখানে দেখতে পাচ্ছি দুটো শূন্য ক্যান্সেল আউট হচ্ছে, 2 90 হচ্ছে 45, আর 45 ইন্টু 9 কত 450 মাইনাস 45, দ্যাট ইজ 405। তাহলে আমাকে 9,000 প্লাস 405 টাকা সুদ দিতে হচ্ছে 6 মাস পরে, তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে 9405 টাকা আমাকে শোধ করতে হবে। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? তাহলে এই ছিল অসাধারণ একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা যে একবার সলভ করতে পারবে, যে নিতে পারবে, ভেতরে আত্মস্থ করতে পারবে, তার সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আমি তোমাদের সেই সব অঙ্কগুলোই করাবো যেগুলো তোমাদের কী হবে না অ্যাবজর্ভ করতে হবে। ওকে, তাহলে এই ছিল আজকের ক্লাস, 20টা বেস্ট সলিউশন তোমাদের দেখালাম। আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের আর কী কী রিকোয়ারমেন্ট আছে। ওকে, চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টাটা।